ক্লাস 7 এর পর থেকে আমার ভিতরে নাস্তিকতার বীজ ঢুকতে শুরু করে। ইফ গড ইজ দেয়ার, ওয়াই উই ক্যানট প্রুভ ইট। আমি বসে বসে ওনারা পড়তেছে, কিতাব পড়তেছে, আমি কন্টিনিউয়াস ক্যালকুলেট করছি কোন হাদিসের মধ্যে কোন ভুল ধরবো। এবং আমি জাতীয় পর্যায়ে আসছি 2বার গানে, এই একবার আসছি নজরুলে, আরেকবার আসছি দেশাত্মবোধকে। ওয়াও, এখানে অনেক কিছু আছে পাবলিকলি কখনো বলি নাই। ইন্টার লাইফেই আমি নাস্তিক থেকে অ্যাগনিস্টিক হইছি। অ্যাগনিস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী, মানে যারা হচ্ছে নাস্তিকও না আস্তিকও না। অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসা। সো আমি ওই 3টা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য। বাট এত পড়ে পড়ে আমার কাছে মনে হচ্ছে ওয়েল, রিলিজিয়ন যদি সত্যি হয় তাহলে তো আমার জন্য বিপদ। বিকজ আমারই 12 বছরের লাইফস্টাইল, আমি যাদের সাথে মিশি, আমি যেভাবে সাকসেসকে ডিফাইন করি, আমার যা দৃষ্টিভঙ্গি, কারণ আমি এতদিন ধরে যেভাবে চলছি তাতে আমার কাছে এটা অকল্পনীয় আমার দাঁড়িয়ে টুপি থাকতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের অনন্য একটা এপিসোড। যেই মানুষটিকে নিয়ে আমি আজকে এখানে তার লাইফটা পোর্ট্রে করতে যাচ্ছি, তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। আমার জায়গাটা তো অবশ্যই বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে অনেক বেশি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং তার গল্পটাও খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গাতে এসছে। পুরো নামটা একটু বলতে হবে। আমার নাম মাহমুদুল হাসান সোহাগ। মাহমুদুল হাসান সোহাগ। আমার জন্ম হচ্ছে জামালপুরে, সরিষাবাড়ি থানায়। জন্ম হয়েছে 81 সালে জুন মাসে। ওকে। ওখানে আমার আব্বা স্কুল টিচার, রিটায়ার করেছেন, এখনো বেঁচে আছেন। আর আমার আম্মা সরকারি জব করতেন। আর আমার ফ্যামিলিতে 2 বোন, আমি ছোট ভাই। আপনি একমাত্র ছেলে? জি জি। ওকে। মানে স্কুল বলতে হাই স্কুল না প্রাইমারি? হাই স্কুল। আর আম্মা পোস্ট অফিসে জব করতেন। আর আব্বার সাথে ব্যবসা করতেন। এমনিতে যারা টিচাররা যেমন হয় টিউশনি করেন, তা আব্বা মোস্টলি টিউশনি করাতেন না থ্রু আউট হিজ লাইফ, অলমোস্ট আমি দেখি নাই। সাথে উনি ব্যবসা করতেন। আচ্ছা। আর কিসের ব্যবসা করতেন? উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবসা করেছেন, মোস্টলি পাটের ব্যবসা। সরিষাবাড়ি তো পাটের জন্য বিখ্যাত, পাটের ব্যবসা, তারপর সারের ব্যবসা, এগুলো করেছেন। তো আমি যখন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হলাম, ওই স্যারদের কাছে যারা পড়ে তারা একটু বেশি নাম্বার পায়। আমার আম্মা কোনোদিন আমাকে স্কুলের টিচারের কাছে পড়তে দেয়নি। স্কুলের টিচারের কাছে পড়াবে না, সো তারা তোমার প্রতি পার্শিয়াল হয়ে নাম্বার দিতে পারে। এবং অনেক প্যারেন্টসরা স্কুলে যাইতো বাচ্চাকে আগায় দেওয়ার জন্য। আম্মা ব্যস্ত ছিল, বাট স্টিল আম্মার হাতে সুযোগ ছিল, অ্যাটলিস্ট পরীক্ষার সময় প্যারেন্টসরা যাইতো ছেলে মেয়েকে। তো ওইটার মাধ্যমে আম্মা ভাবতো যে ছেলেকে আমি দুর্বল করে গ্রো করতেছি হয়তো, তাকে স্ট্রং হইতে হবে, তাকে তার লাইফটাকে গড়ে নিতে হবে। তো আর্লি স্টেজে আমি অনেক মায়ের আঁচলের তলে ছিলাম বলা যেতে পারে। মানে মা নেওয়াটা যেটাকে বলি আমরা। হ্যাঁ, এরকম আর কি। আমার আব্বা তো বলতো যে এ তো সেই ছেলে তো কিছু করতে পারবে, তো মনে হয় না, মায়ের আঁচলের তলেই থাকে। হ্যাঁ, তো ক্লাস 5-এ বৃত্তি পেলাম। আমি যখন 6-এ ভর্তি হলাম, ওই হাই স্কুলের হেড স্যার বাবু জ্যোতিষ চন্দ্র সাহা, থানার একটা স্কুলের হেড স্যার হওয়ার পরে পুরো জেলার মানুষ, মানে যারা শিক্ষিত মানুষ বা একটু সচেতন, তারা ওনাকে চিনতেন। আচ্ছা। এবং উনি ওনার ন্যায় নীতি, মানে একটা তো নলেজ সেটা তো আছে, বাট ওনার মানে যে ওনার যে কি বলে যে নীতির সাথে চলা, দ্যাট ওয়াজ সো পপুলার যে মানুষজন কেউ নীতির কথা বললে বলতো, তুমি কি জ্যোতিষ স্যার হইছো? ওরে বাবা। হ্যাঁ, মানে হি ওয়াজ লাইক এ টার্ম। বিশাল ব্যাপার। তবে আমাদের স্কুলের যে ফিচারটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে প্রশ্ন করা। আমি আই হ্যাড লট অফ কোয়েশ্চেন্স। আমি যে কোনো জিনিস বুঝতে চাইতাম, বুঝতে গেলে তো কোয়েশ্চেন আসবে, এটা প্রশ্ন কিন্তু সবসময় এন্টারটেইনড হয় না, বিকজ আমাদের স্কুলটা একটু ডিফারেন্ট ছিল। আই ওয়াজ এন্টারটেইনড ইন মোস্ট অফ দ্য কেসেস। সবাই ধরতে পারেন যে প্রায় 90% কেসে কোয়েশ্চেন্স গুলো মানে স্যাররা পজিটিভলি নিয়েছেন। আমাদের স্কুলে একটা বৃত্তি পরীক্ষা ছিল, ডক্টর ভ্রাজন আলী বৃত্তি, এরকম একটা বৃত্তি পরীক্ষাটা ছিল খুবই অসম। ক্লাস 6 আর ক্লাস 10, মানে সবচেয়ে জুনিয়র থেকে সবচেয়ে সিনিয়র মোস্ট সবার জন্য একই প্রশ্ন পরীক্ষা। সো তার মানে অবধারিতভাবে 6-এর বাচ্চা তো পাবে না, ও 6, 7, 8, 9 পর্যন্ত প্র্যাকটিস হবে, ক্লাস 10-এ গিয়ে যদি পায়। তো আমি ওই 6-এ ঢুকে ওইটা আই ওন দ্য প্রাইজ, মানে ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে বিট করে। স্কুলের নাম কি ছিল আপনার হাই স্কুলের? সরিষাবাড়ি রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়। আপনি কন্টিনিউয়াসলি ফার্স্ট হচ্ছেন ওখানে। আপনার মানে পড়াশোনার স্টাইল কি ছিল? আমি প্রচুর অন্য বই পড়তাম, প্রচুর। ধরেন 5-6-এ গিয়ে ওই 3 গন্দা টাইপের, বাট 7-এর বার্ষিক পরীক্ষার পর থেকে ওখান থেকে আমার সিরিয়াস রিডিং শুরু হয়, এবং সেটা শুরু হয় বঙ্কিমচন্দ্রের বই দিয়ে। এবং আমি হয়তো এস্টিমেট করলে দেখা যাবে পাঠ্য বই যতটুকু পড়ছি, অ্যাট লিস্ট তার 5 to 10 টাইমস হবে আমি অন্য বই পড়ছি। তবে এই যখন সাময়িকী পরীক্ষা তার আগের 1 মাস, সেকেন্ড টার্মের আগে, আর ফাইনাল পরীক্ষার আগে হয়তো 1-1.5 মাস, তখন আবার আমি
অ্যাবসলিউটলি মানে চেঞ্জড। তখন আর ওইসব বই আমি টাচ করে দেখি না। ওই 1-1.5 মাসে আমি বলতে পারেন কি খেয়ে না খেয়ে যেরকম বলে একাডেমিক পড়াশোনা, হ্যাঁ তখন হচ্ছে ওই পড়ালেখা। আমার মেজর ইয়ে ছিল বুঝতে হবে, একটা জিনিসকে ধারণ করতে হবে। রাইট। আমার জন্য অল্প পড়েও আমি অনেক ভালো রেজাল্ট তখন কাইন্ড অফ, মানে যদি আপনি একাডেমিক পড়ে আমি বাকি মাস পড়ি নাই তা না, সব মাসই পড়ছি, বাট লাস্ট 1 মান্থ হচ্ছে মানে এই রকম। তাতেও আমার রেজাল্ট ভালো রাখা সম্ভব হতো, কারণ আমি যখন বাইরে এতগুলো বই পড়ে আমার ব্রেনকে আসলে এতগুলো বই পড়ে আমাকে ব্রেনকে আমি চাষ করে নিছি। এক্স্যাক্টলি। এখন আপনি যে বীজ ফেলবেন এটা হয়ে যাবে। তো আমি যখন ফিজিক্স আমি থিমটা বুঝছি, বাট মেজরিটি পোলাপান বোঝার পরও পরীক্ষা নাম্বার পায় না, কারণ ও লিখতে পারে না এমন ল্যাঙ্গুয়েজে যেটা স্যাররা পছন্দ করবে। বাট আমি বুঝে বইয়ের মতো টাইপের ল্যাঙ্গুয়েজে লিখতে পারতাম। ইউ ক্যানট ডিফারেন্সিয়েট, যেটা আমি কিন্তু মুখস্থ করি নাই। চন্দ্রনাথ স্যার, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম, উনি আমার স্কুলে না, ওই যে আমার সেই নীতি যে স্কুলের টিচার কাছে পড়াবে না। স্যার কি পড়াতেন না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা, শুধু বাংলা না মেঘনাদ বধ কাব্য পড়াইতেন। স্যারের কাছে আমি মেঘনাদ বধ কাব্য পড়ছি। সম্যক সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা অকালে জম্পরে, এখনো কিছু লাইন নাই। আমি কিন্তু কবিতা বুঝি না, কবিতা আমার জন্য খুব কঠিন, বাট স্যার আমাকে সেই মেঘনাদ বধ কাব্যে পর্যন্ত ইন্টারেস্টেড করে আমি অনেক দূর গেছিলাম স্যারের ইনফ্লুয়েন্সে। তো আমার পড়ালেখা, হেভি পড়ালেখা শুরু হয়েছে স্যারের হাত ধরে। আমি যে বৃত্তির টাকা পাইতাম, স্যার হচ্ছে ঢাকায় আসতেন মাঝে মাঝে বই টই কেনার জন্য, স্কুলের কাজ থাকলে ওইসব কাজের জন্য আসতেন। তো আমার ওই বৃত্তির টাকা স্যারকে দিতাম, স্যার এখান থেকে বই কিনে নিয়ে যেতাম। আমাকে সে শুরুতে ধরাই দিল বঙ্কিমচন্দ্র। আমি তখন ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষা শেষ করি। বার্ষিক পরীক্ষা পরে তো একটা টাইম থাকে আরো হেভি পড়ালেখা করার জন্য, মানে উন্মুক্ত। আমিও নিজে ইনফ্লুয়েন্সড, স্যারের পাণ্ডিত্য দেখে আমার মনে হলো আমার পণ্ডিত হওয়া লাগবে। আর স্যার হয়তো চাইলেন যে না ঠিক আছে ওকে, বঙ্কিমচন্দ্রের থিম ডিফিকাল্ট না, ওয়ার্ড ডিফিকাল্ট, বাট ধরতে পারলে ওটা হ্যাঁ মজা আছে। এবং আমার একটা খাতা ছিল, সেই খাতাটা এখনো আছে। আমি বিভিন্ন বই পড়ে যে লাইনগুলো খুব ইন্টারেস্টিং লাগতো আমি লিখতাম। আর তখন হচ্ছে পাণ্ডিত্যের প্রতি আমার একটা আগ্রহ তৈরি হলো, এন্ড দ্যাটস অ্যান ইগো অ্যাজ ওয়েল, যে আমি পণ্ডিত শো করতে হবে। বঙ্কিমচন্দ্রের বই থেকে কিছু কিছু ওয়ার্ড আছে অনেক লম্বা, শান্ত গগন শোভী রক্তাম্বুদ তুল্য বর্ণ বিশিষ্টা, একটা ওয়ার্ড, এবং আরো অনেক ওয়ার্ড আছে, আমি ওগুলো লিখে রাখতাম। এই অনুষ্ঠানটা সাবটাইটেল হয়, ইংলিশ সাবটাইটেল। আমার মনে হয় যে সাবটাইটেল করবে ওর খবর হয়ে যাবে। আচ্ছা, এটা তোমাকে মাফ করা হলো, এই শব্দের অর্থ আমি নিজেও বুঝিনি। ওকে। এবং বঙ্কিমের বইতে খুব ইন্টারেস্টিং, একজন হচ্ছে হুক্কা খায়, সে হুক্কার বন্দনা করতেছে এমন এমন ওয়ার্ডে, আমার সবগুলো শব্দ এখন মনে নাই, মানে আমি যে কারো ওয়ার্ডগুলো দেখালে বলবো এটা কোনো দেবীর বন্দনা চলছে বা খুব উচ্চমার্গীয় কিছু একটা। তো ওইভাবে স্যারের ইনফ্লুয়েন্স আমার এই পড়ালেখাটা শুরু হয়। আর সেটা আমার আপ টু ক্লাস 10 আমার অনেকগুলো বই আমি মোটামুটি পড়ে ফেলতে পারি। তখন শরতের প্রায় মেজরিটি উপন্যাস আমার পড়া হয়ে যায়। রবীন্দ্রনাথের হচ্ছে আমি কবিতা গান এগুলো ভালো বুঝি না, ওটা বাদ। আর প্রবন্ধ বোঝার চেষ্টা করে অনেকবার ব্যর্থ হয়েছি। সো ডিফিকাল্ট, সব ওয়ার্ড বোঝা যায়, কোনো লাইনের অর্থ বোঝা যায় না। বাট আদার দেন দ্যাট রবীন্দ্রনাথের অন্য গল্পগুচ্ছ উপন্যাস এটা মোটামুটি টোটালটা কাভার। আর নজরুলের গল্পগুলো মোটামুটি পড়া হয়েছে। আর হচ্ছে মুস্তফা আলী, হ্যাঁ হাই স্কুলে, হ্যাঁ কোন ক্লাসে থাকতে, এই যে 7 to 10 এর মধ্যে। আর মুস্তফা আলীর আমি খুব ইন্ট্রিগড উইথ সৈয়দ মুস্তফা আলী। ওনার সমগ্রটা, প্রথম সমগ্র বোধহয় শরৎ না, প্রথম সমগ্রই আমার কেনা মুস্তফা আলীর, সমগ্র হিসেবে কেনা, হোল সেট 15 সেটের, ওই যে পিঙ্ক পিট কালারের একটা ইয়ে ছিল, কোন প্রকাশনী মনে নাই। সৈয়দ মুস্তফা আলীর বইয়েরও প্রায় মেজরিটি আমার ওই সময় পড়া। তো এই ইনফ্লুয়েন্সটা প্রথমত আমি বলবো হয়তো আমার যে হেড স্যার জ্যোতিষ, ওনার হয়তো প্রভাব ছিল, বাট এটার মেজর ইনফ্লুয়েন্সটা চন্দ্রনাথ স্যারের ছিল। আমি পত্রিকা পড়তাম অনেক সময়, 2-2.5 ঘন্টা প্রায় অনেক সময়। এবং তখন আমার পলিটিক্যাল নলেজও বলতে পারি যে এখনকার তুলনায় অনেক সমৃদ্ধ ছিল। তখন হিস্ট্রি ডেট ইত্যাদি ইত্যাদি এগুলা মানে অনেক বলতে পারতাম। আমার আব্বাও চাইতো যে আমি পলিটিক্যালি কনসিয়াস হই, পলিটিক্স করি এটা না, কারণ আমার আব্বা আম্মা হচ্ছে আবার বঙ্গবন্ধুর ভয়ঙ্কর রকম ভক্ত। মানে আমি মাঝে মাঝে বলি যে এমন নিউজ আসতে পারে যে শেখ হাসিনা আওয়ামী লীগ ছেড়ে দিছে, কিন্তু দেখা যাবে স্টিল আমার আব্বা আওয়ামী লীগ করে যাচ্ছে। এই টাইপের লোক। 7/80 হবে আমার এক্স্যাক্টলি, আই ক্যানট রিকল। ওইটা তখন কি তখনও আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। তখন এই জন্য আব্বা আম্মার ইমোশনও অনেক বেশি ছিল, কারণ যখন মানুষ ক্ষমতার বাইরে এতদিন ধরে এবং এত রকম ঘটনা ঘটছে, আব্বা কোথা থেকে ওই বঙ্গবন্ধুর উপর রচনা প্রযোজ্য, তখন এইসব জিনিস অত বেশি অ্যালাউড ছিল না, বাট কিছু কিছু হইতো। কারণ আব্বা যেহেতু এগুলো খোঁজ খবর করে, তো আমাকে সেই রচনার প্রতিযোগিতায় নাম লেখাই দিল। আমার মনে আছে বঙ্গবন্ধুর উপর তার তখন কোনো বই অ্যাভেলেবল না, বিকজ সেটা তো তখন ওই সময়টাতে আমি নিউ মার্কেটে আসছিলাম, আমি ঢাকায় আসছিলাম, আমার এটা মনে আছে। আমরা পুরো নিউ মার্কেট খুঁজে বঙ্গবন্ধুর উপরে একটা বই পাইছিলাম, লাল কালারের, ইংলিশ তো, বাংলা না, পিছনে কিছু ছবি ছিল। তো ওই রচনা প্রতিযোগিতা করতে গিয়ে তখন হচ্ছে আমার
বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ করে বেশি ঘাটাঘাটি শুরু হয়। তো আমার লাইফে অ্যাজ এ ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টারের মধ্যে বঙ্গবন্ধুর অনেক কিছুর প্রভাব আছে, মানে তার দ্বারা ইনফ্লুয়েন্সড। এবং আমাদের বাসায় জনকণ্ঠ রাখা হয় ডে ওয়ান, যেদিন জনকণ্ঠ প্রথম পাবলিশড হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত। আমাদের সরিষাবাড়ি বাসায় আজকের দিন পর্যন্ত জনকণ্ঠ রাখা হয়। আব্বা তো জনকণ্ঠ ছাড়া অন্য কোনো পত্রিকা তার ভালোই লাগে না। তো আমাকে আব্বাও চাইছে যে ওই ইনফ্লুয়েন্সে বড় করা, যে কারণে আব্বা চাইতো আমি বেশি বেশি পেপার পড়ি, যেহেতু জনকণ্ঠই রাখা, আর বেশি বেশি জনকণ্ঠ পড়লে কি আমার এই ধারণাগুলো পোক্ত হবে, পলিটিক্যাল আইডিয়াস গুলা শার্পেন্ড হবে, বঙ্গবন্ধুর রচনা প্রতিযোগে ঢুকাই দিছে। এবং ইভেন আই ক্যান রিকল, এটা মোস্ট প্রবাবলি আমিও পাবলিকলি কোথাও শেয়ার করি নাই, ওই সময়ে যেহেতু বঙ্গবন্ধু তখন একটা কাইন্ড অফ নিষিদ্ধ শব্দ, ওই সময়ে একটা ক্যাসেট বের হয়, তখন তো যে ফিতার ক্যাসেট, ময়মনসিংহ এর একটা মেয়ে, মোস্ট প্রবাবলি নাম হচ্ছে লিজা, মেয়েটা ছোট, ও একটা ক্যাসেট বের করে, মেন্স হইলে ওদের ফ্যামিলি হয়তো ওরকম ব্যাকগ্রাউন্ডের ছিল, বঙ্গবন্ধুর উপর একটা ক্যাসেট গান, 10টা বা 12টা গান, ওই ফিতায় যতগুলো ধরতো আর কি, বঙ্গবন্ধুর উপর গান। তখন আমাদের যে টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডার অল্প ভলিউমে গানগুলো শুনতাম, আমাদের অল্প ভলিউমে শুনতে হইতো। আম্মা খুব দুঃখ করে বলছে একদিন হাই ভলিউমে শুনবা, সমস্যা নাই। এবং আমার ওই গানগুলো এত শোনা হয়েছে, এখনো আমি 3-4টা গান আমার মনে আছে, মানে সুর সহই মনে আছে এখন। আমার সবার সাথে খুব ক্লোজ রিলেশন ছিল ফ্রেন্ডদের মধ্যে, বাট আই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ডরা আমার বাসায় জীবনে প্রথম আসছে বোধহয় আমার এসএসসি পরীক্ষার আগ দিয়ে বা এরকম একটা টাইমে। এটা হয়তো আমি কাইন্ড অফ এই যে সব মানে কি বুদ্ধিভিত্তিক চর্চা এইসব নিয়ে আসি, সেই সাথে আম্মাও অনেক সময় চাইতেন না যে আমি সবার সাথে মিশি। আর থট শেয়ারিং এর যদি ওইরকম পারফেক্টলি যদি কাউকে না পাওয়া যায় যে আমার মতোই মেন্টালিটি, তাহলে কিন্তু সমস্যা। ওই যে না চন্দ্রনাথ স্যারের সাথে আমার টাইম কাটে, আর বইয়ের সাথে আমি রবীন্দ্রনাথের সাথে কত কনভারসেশন করছি, রবীন্দ্রনাথ। তো এটা অ্যারোগেন্স না, বিকজ আমি অ্যারোগেন্ট হইলে আমার ফ্রেন্ডরা আমাকে নিশ্চয়ই পছন্দ করতো না, বাট মানে দে লাভড মি, আমি অলসো। বাট হয়েছে কি যে এরকম গ্রুপ হয় যে এরকম একসাথে এই সেই, এগুলো হইতো না আমার। এইটাও আলহামদুলিল্লাহ বৃত্তি পাইলাম এন্ড জেলার ভিতরে ফার্স্ট হয়েছিলাম। দ্যাট ওয়াজ গুড। সোহাগ তো ভালো রেজাল্ট করবেই, এটা মোটামুটি সবাই নিশ্চিত ছিল নাকি? হ্যাঁ, মোটামুটি বলা যায় যে হ্যাঁ, সবার এক্সপেকটেশন অনেক হাই ছিল, এবং ওটা রিলেটেড আসবে এখনই ভাই, এসএসসি পরীক্ষার আগে কিছু একটা ঘটনা ঢুকবে। সেই সাথে ও আরেকটা দিক বলা হয় না, আমি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি। প্রচুর বলতে আসলে এত সার্টিফিকেট ছিল আমার, সার্টিফিকেট একসময় একবার দেখি যে খাটের নিচেও 3-4টা পড়ে আছে, মানে সো মেনি সার্টিফিকেট যে সার্টিফিকেটের আর দাম চলে গেছিল। এবং বাদ্যযন্ত্র, নাচ, অভিনয়, এই 3টা বাদে এমন কোনো বোধহয় কম্পিটিশন নাই আমি করি নাই। গান, বিতর্ক, আবৃত্তি, কবিতা, ইভেন আজান প্রতিযোগিতা, এবং আমি জাতীয় পর্যায়ে আসছি 2বার গানে, এই একবার আসছি নজরুলে, আরেকবার আসছিলাম দেশাত্মবোধকে। ওয়াও, তার মানে আপনি খুব ভালো গাইতে পারেন। আম্মা এটাতে অনেক ইন্সপায়ার করতো, আমাদের ফ্যামিলিতে এটা ছিল, চলটা ছিল। আমার 3 ভাই বোনই আমরা গান পারতাম, যদিও বড় আপু ভালো নাচতো। না শিখেই নাকি শিখেছেন কারো কাছে? না শিখে আমাদের ওস্তাদ ছিল। এবং আমি তো স্টেজ প্রোগ্রাম জীবনে প্রথম যখন করছি, তখন আমি এত পিচ্ছি ছিলাম যে আমাকে টেবিলের উপর উঠাই দিয়েছে, মানে হারমোনিয়াম আমি নিচ থেকে বাজানোর মতো। আপনি হারমোনিয়াম বাজিয়ে পারেন? হ্যাঁ, এটা মানে তেমন কিছু না। অবশ্যই তেমন কিছু আপনার, মানে আমি জানি না, আমি দেখেছি খন্ড খন্ড ইন্টারভিউ, বাট এত ডিটেইল তো আমি তো একবার ইন্টারভিউ করেছি আপনাকে মাছরাঙাতে, সো আমি তো এটাও জানতাম না। যাই হোক, এটা হয়তো অনেকে জানে না, এখন তো গান বাজনা করা হয় না। তো আমার আপু গান গাইতো, আমার বড় আপু ভালো নাচতো, আর আমি গানে ওই তখন বেশ ভালো করেছি। আমি তো বিভাগীয় তো প্রথম হয়েছি, জাতীয়তে আসছি 2বার। আর তখন হচ্ছে আমি কিন্তু ইভেন আরেকটু আম্মা জামালপুরে আমাদের একটা বড় ওস্তাদ ছিলেন, এখন নজরুল ইনস্টিটিউটে, উনি খুব প্রভাব মানে ভালো একটা রুমি আজনবী, নজরুলের গান নিয়ে যারা ঘাটাঘাটি করেন ওনাকে চিনবেন, রুমি আজনবী। উনি জামালপুরে থাকতেন, সরিষাবাড়ি থেকে জামালপুর কিন্তু প্রায় 1 ঘন্টার জার্নি। আমি ওনার কাছে তখন গান শিখতে আম্মা দিয়েছিলেন, আমি ওনার কাছে গান শিখতাম। এবং উনি আবার জানতেন না যে আমি পড়ালেখা মোটামুটি মানে ভালো আছি। তো উনি খুব আফসোস করতেন যে ওয়াই ডোন্ট আই টেক সিঙ্গিং সিরিয়াসলি। দেখা যাচ্ছে যে আমি প্রায় সিরিয়াস না, পরীক্ষা টরীক্ষা আসলে এগুলো বার্তা দিচ্ছি। বাট ওই সময় আমার সাথে 2-1 জন ছিল যারা এখন ইন্টারন্যাশনালি অনেকে রিনাউন্ড হয়েছে বা দেশের মধ্যে রিনাউন্ড হয়েছে। তো রুমিয়ান স্যার বলতে যে তুমি কেন এত সিরিয়াস না? তা আমি তো আর বলছি যে না, এরকমই তো পড়ালেখাও করতে হয়। ওনারা একটু মানে পড়ালেখা কি করবে এই ছেলে। বিভাগীয় ফার্স্ট হয়েছে, জেলাতে ফার্স্ট তো আমি অনেকবার হয়েছি, বিভাগীয় তো ফার্স্ট হয়েছি। এসএসসির আগ পর্যন্ত সরিষাবাড়ি এলাকাতে আমাকে কিন্তু লোকজন গায়ক হিসেবে চিনতো, মানে মোটামুটি সরিষাবাড়ির অনেকটুকু জায়গার ভিতরে। স্কুলের ভিতরে আমি ভালো রেজাল্ট করতে, সেটা হয়তো একটু আশেপাশের মধ্যে, বাট পুরো সরিষাবাড়িতে অনেক জায়গার মানুষ চিনতো যে গান গায়।
এরপরে 8-এর রেজাল্টের পরে 9-10-এ যখন উঠে গেলাম তখন টিচারদের আমার উপর এক্সপেকটেশন অনেক বেড়ে গেল, কারণ আমাদের স্কুল থেকে স্ট্যান্ড আগে কেউ কখনো করে নাই। তো আমার মাথায় স্যাররা ঢুকাইলো আমাকে স্ট্যান্ড করতে হবে। এখন যদি জিপিএ 5, এখন তো অনেক আমাদের সময় স্ট্যান্ড ছিল, হ্যাঁ স্ট্যান্ড ছিল যে 20 জন মেধা তালিকায়। তো এটা তো ঢাকা বিভাগে পড়ে জামালপুর, তো তখন ঢাকা বিভাগে টপ 20-এর মধ্যে থাকা তো কঠিন বিষয়। তো আমি একবার ভাবতেছিলাম যে হ্যাঁ এটা পারা যাবে না কেন, বিকজ যা প্রশ্ন আসে সেগুলো তো আমি পারি। আর আবার ভাবতেছিলাম যে ভাই কেউ কোনোদিন করে নাই, সেই ঢাকা শহরের স্টুডেন্ট, এদের সাথে আমি কি পারবো কিনা। এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তো ছিলাম, স্বাভাবিক। তো এখানে একটা জিনিস তখন আমাকে প্রচন্ডভাবে ইন্ট্রিগ করে, সেটা হলো আমাদের হেড স্যার যার কথা বলছিলাম, উনি একটা কাজ করলেন। উনি বললেন যে যেহেতু সোহাগের অনেক প্রশ্ন, তো আমাদের স্যারদেরকে উনি রুটিন করে দিলেন যে রবিবার উনি, সোমবার উনি, মঙ্গলবার উনি স্কুল শেষে আধা ঘন্টা শুধু আমাকে টাইম দিবে জাস্ট আমার ওই এক্সট্রা কোয়েশ্চেন এন্টারটেইন করার জন্য। হ্যাঁ বলেন যে আপনারা এই প্রশ্ন নেন, পরের দিন আবার যখন পরের সপ্তাহে ওর সাথে বসবেন তখন আবার ওকে প্রশ্নগুলো বুঝায় দেন। ওখানে আমি কি কোয়েশ্চেন করছিলাম আর কি অ্যান্সার দিছিলাম এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি জাস্ট চিন্তা করেন আমার উপর রেসপন্সিবিলিটি স্যার কোন লেভেলে দিয়ে দিল, যে একটা স্টুডেন্টকে স্কুলের পরে স্পেশালি তাকে টাইম দেওয়া হচ্ছে। আমার তাহলে অবস্থা কি দাঁড়ালো যে ভাই আমি যদি এখন স্যারদের মানিজ্য রাখতে না পারি, তার এক্সপেকটেশন না রাখতে, আমি শেষ। তখন অ্যাকচুয়ালি আমার পড়ালেখাটা নিউ আরেকটা লেভেলে চলে গেল বলতে পারেন হয়তো, যে না আমাকে এটা করতেই হবে। মনে আছে রেজাল্ট দেওয়ার আগের দিন আমি ওই যে 8 কুঠির 9 দরজা এই বইটা পড়ছি, এটা তো মানে সেই লেভেলের থ্রিলার, মানে রেজাল্টের টেনশনে আমার তো অবস্থা খারাপ যে কি হয়। তখন ভাবলাম যে বইয়ের ভিতরে ঢুকি, আর ওটা এমন একটা বই যেটা একবার ঢুকলে তার বের হওয়া যায় না। ওটা বোধহয় আমি ধরেন টয়লেট করা খাওয়া বাদে টানা পড়ে শেষ করছি এরকম। তো রেজাল্টের দিন হচ্ছে আমি তখনও স্কুলে যাইনি, আমি ভাবছি যে রেজাল্ট একটু পরে দিবে, বিকেল দিকে দিবে। আর বই পড়ারও বোধহয় ইয়েসার ছিল, মানে শেষ হয়ে উঠে নাই বোধহয় বইটা, এরকম কারণে তো আমি আগে চলে যাবো এই টেন্ডেন্সির মধ্যে ছিলাম না। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বাবলু, ও এখন ডেইলি স্টারে আছে, জার্নালিস্ট, ও হচ্ছে হাউকাউ করে ঢুকছে বাসার ভিতরে, সোহাগ তুই স্ট্যান্ড করছিস। হ্যাঁ তখন আমি কিন্তু স্কুলে যাই নাই, ও স্কুলে থেকে ইনফরমেশন নিয়ে ও এরকম ইয়ে করে চলে আসছে। তো আমি তো খুবই আপ্লুত, আব্বা আম্মা আপ্লুত। আমি তখন জিজ্ঞেস করলাম তোর কি রেজাল্ট, বললো আমারটা দেখি নাই। আমি মনে হলো যে আই কুডন্ট ডু ইট, কারণ একটা মানুষের কাছে তার নিজে যে অন্য আর কিছুই বড় না আসলে। বাট ও যখন স্কুলে ঢুকে আমার রেজাল্ট শুনে সে তার নিজেরটা না দেখে ভাবছে যে আগে আমাকে সে রেজাল্ট পৌঁছাবে। কি অসাধারণ। হ্যাঁ তো এইটা আমি ফ্রেন্ড, এবং ও কিন্তু ছিল আমাদের থার্ড বয়, নর্মালি ফার্স্ট বয়ের সাথে সেকেন্ড থার্ড ফোর্থের তো একটা ইয়ে থাকে। ওইটাই জন্য আমি বলতেছিলাম যে ফ্রেন্ডদের সাথে আমার ওই সার্কেল ছিল না ওইভাবে, কিন্তু আবার সবার সাথে একটা ভালো রিলেশনশিপ, সবাই গুড উইশার ছিল আপনার। হ্যাঁ সেটা হয়তো বলা যেতে পারে। তো 9-10 এর টাইমটাতে যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করি, তারপর এসএসসি পরীক্ষায় আমি 5ম স্ট্যান্ড করি। তো কত সালে এটা? 98 সালে। 98-এ আপনি হচ্ছে 5th হন? হ্যাঁ ঢাকা বোর্ডে। ওয়াও, এটা আমার কাছে খুব মানে এখন পর্যন্ত আমার অনেক সুইট মেমোরির একটা, যে ওর রেজাল্ট না দেখেও আমার রেজাল্ট বলার জন্য চলে আসে। এই আপনার স্কুল প্রথমে স্ট্যান্ড করলো? জি। আর তবে অনেক আগে নাকি আমাদের স্কুলে একবার স্ট্যান্ড করেছিল, সেটা ওই যে বিজ্ঞান বিভাগ না, কৃষি নামের একটা কি যেন একটা ইয়ে ছিল, ওইরকম একটা ইয়ে ছিল। বাট আমাদের স্কুল থেকে অনেক বিখ্যাত, মানে যে কারণে আমার তখন বিশ্বাস করতে আরো কষ্ট হচ্ছিল যে আমি কিভাবে স্ট্যান্ড করি। আমাদের স্কুল থেকে কিন্তু অনেক বিখ্যাত মানুষের উঠে আসা, এই আপনার বিজিবির মহাপরিচালক, তারপর বাংলাদেশ ডাক বিভাগেরও মহাপরিচালক ছিলেন একজন, তারপর মানে খুব নাম করা অনেক মানুষ আমাদের স্কুলের। আমরা স্কুলে থাকা অবস্থায় একবার ওইরকম পুনর্মিলনী হলো, তখন এরকম যখন বিগ শট মানুষজন আসছে স্কুলের স্টুডেন্ট, তখন তো আমি ভাবলাম যে ভাই তাহলে কিভাবে হবে, এরা তো স্ট্যান্ড করে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এর সাথে আমার এই স্কুল লাইফের ভিতর আরেকটা জিনিস হয়তো যোগ করার আছে, যেটা নিয়ে মানুষের অনেক কিউরিওসিটি, যে আমি এই যে আজকে দাড়ি টুপি, কারণ আমার রিলিজিয়াস জার্নিটার ভিতর আবার রোলার কোস্টার। ওটা কিন্তু আমি একদম যখন ঘটছে তখনই আসতে চাই, তার আগ পর্যন্ত না। হ্যাঁ ঘটছে, অলরেডি ঘটে গেছে। ক্লাস 7 এর পর থেকে আমার ভিতর নাস্তিকতার বীজ ঢুকতে শুরু করে। আমি অ্যাকচুয়ালি, এটা কি পড়াশোনার কারণেই হোক বা যে কোনো কারণে পারে, মানে আই হ্যাড লট অফ কোয়েশ্চেন্স। বললাম না ক্লাসরুমে যেমন আমি কোশ্চেন করতেছি, সো একজন মানুষের তো কোশ্চেন শুধু পড়ালেখা নিয়ে থাকে না, সবকিছু নিয়ে থাকে। তো রিলিজিয়ন নিয়ে আমার আই হ্যাড লট অফ কোয়েশ্চেন্স, এটা কেন এটা কেন এটা। আর আমি একটু তেরা টাইপের, তো মানে একটু ওই যে রেশনালিটি, যুক্তি, এটাকে অনেক প্রাধান্য দিচ্ছি লাইফের একটা সময়ে, যে সবকিছুর একটা যুক্তি থাকতে হবে। যদিও পরে বুঝছি যে যুক্তি জিনিসটা দুর্বলের বোঝাটা আমি খুব
ড্রামাটিক্যালি আনতে চাই যখন বুঝেছেন আপনি গড নাই, গডের অস্তিত্ব নাই, ওই 7-8 থেকে হয়তো আমার ওই যে সিরিয়াস রিডিং গুলো শুরু, তখন থেকে ওই বীজটা ঢুকতে শুরু করে। এক্স্যাক্টলি তো ডেট বলতে পারবো না, মানে ওরকম সময়ের থেকে সূচনা, 7-8 দিক থেকে সূচনা, কোয়েশ্চেনের সূচনা। তখন আমার আশেপাশের মধ্যে যাদেরকে আমি রিলিজিয়াস কোয়েশ্চেন করার মতো পেয়েছি, একটা মফস্বলে তো একটা মুসলিম, হ্যাঁ, তারা যখন প্রপার অ্যান্সার দিচ্ছে না, উল্টা একটু নেগেটিভলি নিচ্ছে, আমি ভাবতেছি তাহলে দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার, তাহলে তো এটা মানে ডেফিনেটলি তাহলে আমার খুব সন্দেহ হয়তো ঠিক। এবং আমার তখন যদি আপনি সবগুলো, আর তখন তো অ্যাকচুয়ালি আমি যে নাস্তিকতার বই টই এগুলো অ্যাভেলেবল তো আর ছিল না, তো আমার যে এটা সন্দেহটা তৈরি হয় এটা আমার কোয়েশ্চেন অ্যান্ড ওইটার রেসপন্স ওইটা থেকে। তো আমি তখন আমার মধ্যে যে ধারণাটা তৈরি হলো, এটাকে এক লাইনে বললে এরকম যে, ইফ গড ইজ দেয়ার, ওয়াই উই ক্যানট প্রুভ ইট। গড থাকলে আমরা তো প্রমাণ করতে পারার কথা, ঠিক আছে, আমি সোহাগের বুদ্ধি কম, ঠিক আছে, আমি পারবো না, বাট কালেকটিভলি সব মানুষের বুদ্ধি যোগ করলে এটা প্রমাণ কেন করা যাবে না? অ্যান্ড যখন আর লোকজন আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, তখন আমার কাছে আরও জিনিসটা তীব্র হইলো যে নিশ্চয়ই তাহলে রিলিজিয়ান একটা সেট আপ করা জিনিস, মানুষকে কন্ট্রোল করার জন্য বা তাকে জান্নাত জাহান্নাম বুঝায় সুঝায় তাকে একটা সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। তা তখন আম্মা ওয়াজ রিলিজিয়াস। আমি তো জীবনে ওই সময় সবচেয়ে বেশি ফজর আর মাগরিব নামাজ পড়ছি, মানে তখন আমার বিশ্বাসের অবস্থা খারাপ, কিন্তু সেই ভোরবেলা উঠাই দিচ্ছে, নামাজ তো পড়তে হবে। আম্মা কথা শুনে হয়তো মাঝে মাঝে কি ব্যাপার ছেলে একটু উল্টাপাল্টা টাইপের কোশ্চেন করে কেন, কিন্তু আমি তো সচেতন যে না, মানে সে আবার এটা নিয়ে তো ঘাপলালে, ব্যালেন্স রাখতে হবে, হ্যাঁ ব্যালেন্স রাখতে হবে। তো আর মাগরিব নামাজও বেশি পড়তে হচ্ছে, কারণ ওই সময়টা তো ফলো করা যায় যে নামাজ পড়লো কিনা। বাট তখন অলরেডি আমার বিশ্বাস দিকের দিকে, বাট বাহ্যিকভাবে তখন ফ্যামিলি বা বাকি কেউ আসলে টের পায় নাই, টের পাইছে অনেক পরে গিয়ে। তো তখন আমার কাছে মনে হলো, এবং আম্মা তো আমাকে তখন তাবলিগেও পাঠাইছে, যে 1 দিনের 3 দিনের তাবলিগে পাঠাইছে, আমি গেছি, এবং আমার তখন ব্রেইনটাও তখন অলরেডি মানে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বসে বসে ওনারা ইয়ে পড়তেছে, কিতাব পড়তেছে, আমি কন্টিনিউয়াস ক্যালকুলেট করছে কোন হাদিসের মধ্যে কোন ভুল ধরবো। একবার মনে আছে 3 দিনের ওরকম একটা জামাতে গেছি, আমাদের বাজারের একজন মুরব্বী ছিলেন, তো আমার এই প্রশ্ন শুনে, মানে আমি এমন একটা প্রশ্ন করছি যেটার উত্তর ওনাদের কাছে নাই, হ্যাঁ, উনি বলতেছে এই ছেলে তো হয় আলেম হবে নয় নাস্তিক হবে। কথা কিন্তু ভালোই বলছে, হয় আলেম হবে নয় নাস্তিক হবে। হ্যাঁ, তো যাই হোক, বাট আমি তো মানে আই ওয়াজ নট হার্শ, আমি তো খুব সুন্দর সুগার কোট করে এমন ভাবে প্রশ্ন করছি যে আমি কোনো চ্যালেঞ্জ করছি এরকম না, আমি জানতে চাই অ্যাপ্রোচ। হ্যাঁ, তো ওই জন্য ওনাদের মধ্যে আসে নাই যে আমার ভিতরে এই পরিবর্তন হয়েছে। সো আমার আর্লি লাইফে কেউ চিন্তাই করতে পারে না যে আমার মনোজগতে এত বড় চেঞ্জ হয়ে গেছে। তারপর এসএসসির পরে যখন ইন্টারে আসলাম, দ্যাট ইজ ঢাকা কলেজ, তখন ঢাকা কলেজে ভর্তির বেশ আগেই আমার ঢাকায় চলে আসা। আম্মা তখন হচ্ছে আমার স্পোকেন ইংলিশ এরকম কোর্স যাতে আমি করতে পারি, ওই জন্য তখন আমার বড় অপরাধ নারায়ণগঞ্জ থাকতো। তো আম্মা স্টেশনে যেদিন আসলেন ঢাকায়, আমি ছেলে চলে যাচ্ছি বিদায় দেওয়ার জন্য, হ্যাঁ, আব্বারও তখনও ধারণা যে এই ছেলে তো মায়ের আঁচলের তলে থাকে, এ কি করবে। আম্মা স্টেশনে এসে এমন কান্নাকাটি করছেন, আম্মাকে তো অনেকে চিনে যেহেতু পোস্ট অফিসে জব করতেন, যে আপা কি হয়েছে সহজে কেউ মারা গেছে কিনা। তো যাই হোক, সেই ঢাকায় চলে আসলাম। হ্যাঁ, ঢাকায় চলে আসার পর আমি স্পোকেন ইংলিশ কোর্স করতাম। এই নটরডেম কলেজের একজন ছিলেন টেরেন্স পিনেরো, নটরডেমের আগের যারা সবাই চিনবে, ওনাকে দেখলে, ওনার চোখ দেখলে সবাই রক্ত পানি হয়ে যায় টাইপের। তো ওনার একটা ইয়ে ছিল কোচিং টাইপের, রয়্যাল একাডেমি বা এরকম কিছু একটা নাম, ওখানে স্পোকেন করতাম। ওই সময় ইন্টারেস্টিং কিছু জিনিস আমার মনে আছে। তখন আমি তো ওই ট্রেনে করে নারায়ণগঞ্জ থেকে মতিঝিল আসতাম। ট্রেনের ভিতরে আমি তখন ওই যে এতদিনের আমার পড়ালেখা, পেপার থেকে শুরু করে সেটা, প্লাস তখন কিন্তু মানুষজন দেখবেন পাবলিক ট্রান্সপোর্টে প্রচুর বিতর্ক করতো, রাজনৈতিক আলাপ করতো, যেটা বোধহয় এখন আর খুব একটা নাই, কথা বলে না, ফোন টোন কানে থাকে, খুব একটা কথা বলে না। হ্যাঁ, তো ওটা বাদেই অনেক কারণেই হয়তো অনেক সময় বলে না, ইয়ে করে না। তো তখন আবার এটা খুব চল ছিল, আর আমার এটা প্রত্যেক দিনের একটা শো ছিল। And I was arrogant at that time. এখনো আমি হয়তো অনেক ক্ষেত্রে বিনয়ী হইতে পারি না, এই চেষ্টায় আছি বিনয়ী হওয়ার, বাট তখন আমি আসলে নট সো বিনয়ী। বাট আমাকে বাহ্যিকভাবে দেখলে বুঝবে না, কিন্তু ইন্টারনালি আই ওয়াজ ভেরি অ্যারোগেন্ট। তো তখন আমি ওই ট্রেনের ভিতরে আলাপ আলোচনা থাকলে আমি নাক গলাইতাম। আমি তো তখন ছোট, আমাকে দেখতে তো তখন মনে হতো 7-8 পড়ে। পলিটিক্যাল বিতর্ক হলে তো মাস্ট আই জাম্প ইন, অ্যান্ড দেন আমি তখন 1962-তে কি হয়েছে, 66-তে ডেট সহ যখন বলা শুরু করতাম, ট্রেনের ভিতরে একটা ইয়ে হয়ে যেত। আর পিচ্ছি একটা ছেলে বড় কারোর সাথে ডিবেট করতেছে, তখন ইন জেনারেল কি হয়, মানুষজন দুর্বলের পক্ষ নেয়, সাথে সেই দুর্বল আবার ইয়ে করতেছে কি ডেট ফেট এইসব। তো এটা আমার খুব মানে মজার কাজ ছিল, যে ট্রেনের ভিতরে ডিবেট করে
মানে মজমা জমানো ইয়েতে থাকতাম যে কোথায় আমি পার্টিসিপেট করব, একটু পাণ্ডিত্য জাহির করা যায়। হ্যাঁ একটু পাণ্ডিত্য জাহির করা যায়। আর তখন ঢাকা কলেজেই মোস্টলি যারা স্ট্যান্ড করে এরা ভর্তি হইতো। তো ঢাকা কলেজে ভর্তি হলাম। এখানে অনেক কিছু আছে পাবলিকলি কখনো বলি নাই। ঢাকা কলেজের এই 2 বছরের লাইফ ইজ কাইন্ড অফ আমার 20 বছরের জার্নিকে আগায় দিচ্ছে। মানে এমন এমন সব এক্সপিরিয়েন্স হয়েছে যেটা নর্মাল 20 বছরের লাইফেও মানুষের এত এক্সপিরিয়েন্স হয়তো হবে না। যেমন আমি হলে উঠে গেলাম হচ্ছে আমাদের ভর্তিরও আগে, আমাদের এলাকার কিছু ভাইরা ছিল, আর আমি তো যেহেতু ওই যে কোচিং টোচিং করি, তো আমি ভর্তি পরীক্ষা টরীক্ষা দিয়ে ওনারা বললো ঠিক আছে সোহাগ আসো আমাদের রুমে টুমে থাকবা। তখন ওই যে ক্যাডার ট্যাডার হয় না, তো সেই মাস্তানি মুস্তানির আমল আর কি। হ্যাঁ, তো এবং ওনারা যে পলিটিক্স করে, আমরা তো এলাকায় থেকে তো যাই না, বাট ওই ঢাকায় এসে দেখি ওরে বাবা আমার ওই বড় ভাই তো নেতা। হ্যাঁ, তো আমি তার রুমে থাকি। রেজাল্ট যখন হইলো, চান্স পাইলাম, হলে উঠলাম, রুমে উঠলাম। তো আমাদের ওখানে তখন এমন অবস্থা, ধরেন একটা মফস্বলের ছেলে আসছে, আজকে প্রথম বাপে দিয়ে গেছে, কাপড় চোপড় এখন ক্যাবিনেটে রাখবে, ক্যাবিনেট খুলেই দেখে যে একটা বন্দুক দাঁড় করানো। দেখি তো ভয় অনেক ভয়, আমার হলে থাকার দরকার নাই। হ্যাঁ, কারণ মানে ওখানে কি তো যে যারা নন বর্ডার মানে যাদের সিট টিট নাই, তারা তো যেমন ভয় টয় দেখায় থাকতো। তো আমি তো অবশ্য ওই ভয়ের মধ্যে পড়ি নাই, তখন সিনিয়র ভাই চিনি। হ্যাঁ, তো তখন আমাদের ঢাকা কলেজে 2 জন নেতা ছিলেন। 2 জন নেতার অনেকজন ছিলেন ওনার ভাতিজা বা এরকম কিছু ভাই, উনি ছিলেন খুব টপ ক্যাডার। আর নেতা ভাই তখন অনেক বড় নেতা। তো আমরা পরে চিনছি, তখনও চিনি না। আমি যখন রুম পাওয়ার বোধহয় বাস 15-20 দিন হবে বা মাসখানেক হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট খুব আর্লি। তখন একদিন গোলাগুলি শুরু হলো, হলের মতো অনেকগুলো নিয়মিত ছিল এই গোলাগুলি মারামারি। প্রথমে গোলাগুলি দেখে তো আমরা একটু ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে প্রথমে খাটের নিচ। তারপর কিছুক্ষণ গোলাগুলি চলার পর কি হয়, একটু সাহস হয়, আমরা একটু উকি দিয়ে দেখলাম যে না ওয়েল তাকানো যেতে পারে। লাস্ট পর্যন্ত সাহস হইতে বারান্দা পর্যন্ত গেলাম, তখনও থেমে থেমে গোলাগুলি হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এ ওরে মারতেছে ধরতেছে। এবং ওই দিন জীবনে প্রথম একটা মানুষকে চোখের সামনে খুন করতে দেখলাম। ও, আমি আমার বয়স তখন কত, তাই না, খুব অল্প। মানে যেখানে ঘটনাটা ঘটলো মোস্ট প্রবাবলি মাস্টার্স হলের কর্নারে, যারা ঢাকা কলেজ চিনে বুঝবে। আমি তখন ফার্স্ট টাইম নর্থ হলে ছিলাম। নর্থ হলের বারান্দা থেকে মাস্টার্স হলে, মানে এখন যেটা মসজিদ, এখন ওইটার কর্নার মেবি 100 গজ দূরে হবে। জাস্ট বুকের এখানে কাটা রাইফেল শুট করতে দেখছি। আর দেখছি হচ্ছে দেন ওই লোকটাকে আবার নিয়ে যাচ্ছিল যখন ক্যারি করে, হয়তো তখনই সে স্পট ডেড, বিকজ যেখানে গুলি করছে মানে স্পট ডেড হওয়ারই কথা। এবং যে মেরে ফেলছে তাকে আমরা চিনি, অ্যান্ড দেন তার সাথে পরবর্তী আমাদের অনেক ইন্টারাকশন হয়েছে। তো এটা মানে অদ্ভুত একটা সময়। তো আমি বললাম না যে 2 বছরে এমন কিছু দেখছি যেটা আপনি 20 বছরের লাইফেও হয়তো সামনে গুলি করে মেরে ফেলা দেখেন নাই, তাই না? হয়তো মানে ইন জেনারেল দেখার অভিজ্ঞতা হয় না। ক্লাসটা ফার্স্ট ইয়ারে করছি ঢাকা কলেজে, কিন্তু তখন সবাই যে ক্লাস করতে এরকম না। এবং তখন ইন্টারেস্টিং জিনিস, আমরা যে শুনলাম যে আমরা ঢোকার কয়েক বছর আগ পর্যন্ত নাকি টেস্ট পরীক্ষাও ছিল না। কেন? ঢাকা কলেজের পোলাপান তখন বলছে কিসের আবার টেস্ট, আমাদেরকে কেন টেস্ট করতে হবে, আমরা ঢাকা কলেজ সেরা, হ্যাঁ আমাদেরকে কিসের টেস্ট। এই জন্য কি টেস্ট পরীক্ষা বন্ধ ছিল আমরা শুনছি, আমাদের কিছুদিন আগে চালু হয়েছে। এবং ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষা হইলে দেখলাম খুব নমিনালি 20 মার্কসের পরীক্ষা। আর আমি তো এসে ঢাকা কলেজে ভর্তির পর অভিভূত যে আমি যেসব স্যারের নাম বইয়ের উপর দেখি, তাদের কাছে এখন আমি প্রাইভেট পড়তে যাচ্ছি। তো আমার এতদিনের কত প্রশ্ন স্যার, আমার সেই মফস্বলের স্যার উত্তর দিতে পারে নাই, এখন প্রশ্ন করব আর ঠাস করে উত্তর বেরোয় আসবে। প্রশ্ন করলাম, ঠাস করে উত্তর না, ঠাস করে ঝাড়ি বের হয়ে আসতেছে। এবং বিশেষ করে একজন স্যার, তার নাম তো আর বলা যাবে না, আই ওয়াজ সো ডিপ্রেসড। মানে এত ঝাড়ি খাইছি প্রশ্ন করার জন্য, ঝাড়ি তো ঝাড়ি, টিটকেরি, যে এই যে মানে আইনস্টাইন চলে আসতো বা এরকম বিদ্রুপমূলক কথাবার্তা। I was very shocked, but not all the teachers. হ্যাঁ, সব টিচার তো ডেফিনেটলি একরকম না, কিছু কিছু স্যার অসাধারণ ছিলেন, এখন পর্যন্ত তাদের কথা স্মরণ করি। বাট কিছু কিছু টিচারের কাছে এরকম এমন ঝাড়ি খাইলাম, বিশেষ করে একজন টিচার যার নাম এখন বলবো না। আমি এত শকড হইলাম, আমার পড়ালেখার ধরেন এতদিনের উৎসাহ মানে একদম বলে না যে মানে পানি ঢেলে দাও, আগুনে পানি ঢেলে দেওয়ার মতো। আই ওয়াজ সো ডিপ্রেসড, আমি কাইন্ড অফ পড়ালেখাই ছেড়ে দিলাম ফার্স্ট ইয়ারে। পড়ালেখার অবস্থা আমার এমন দাঁড়াইলো যে আমি ইন্টার ফার্স্ট ইয়ার যে পাশ করছি, আমি বলবো পাশ করছি,